একটি দেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে স্টিল প্রোডাকশন ও কনজাম্পশন গ্রোথকে গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের স্টিল ও রিরোলিং ইন্ডাস্ট্রি দেশের ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া বছরের পর বছর ধরে ট্রান্সপোর্ট, এনার্জি, হেভি ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশনের কাজে দরকারি রেবার, অ্যাঙ্গেল ও বিমের মতো স্টিল প্রোডাক্ট সাপ্লাই করে দেশের এই ইন্ডাস্ট্রিগুলোকে সাপোর্ট দিয়ে যাচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি। বিগত কয়েক বছরে দেশের লোকাল স্টিল মার্কেট 15 থেকে 20% বৃদ্ধি পেয়েছে, যার বর্তমান মার্কেট সাইজ 45,000 কোটি টাকা। এছাড়া বর্তমানে বাংলাদেশে সেমি ফিনিশড স্টিল বিলের প্রডিউস করা হচ্ছে, যার ফলে লোকাল ডিমান্ড মিটিয়ে স্টিল প্রোডাক্ট বিদেশেও রপ্তানি করা হচ্ছে। 1952 সালে চট্টগ্রামের নাসিরাবাদে বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের স্টিল ইন্ডাস্ট্রির যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর পর্যন্ত দেশে হাতে গোনা কয়েকটি স্টিল মিল ছিল। 1984 সালে কবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটি কনসার্ন ksrm বাংলাদেশে মডার্ন মেশিনারি সহ তাদের কার্যক্রম শুরু করে এবং অটোমেটেড রোলিং মিল প্রতিষ্ঠা করে। 1993 সালে আরেক প্রমিনেন্ট স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আবুল খায়ের স্টিল দেশে তাদের কার্যক্রম শুরু করে। এদিকে 1990 সালের পরে বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ দ্রুত বাড়তে থাকলে স্টিলের ডিমান্ডও সমান হারে বাড়তে থাকে, ফলে দেশে একে একে বেশ কয়েকটি বড় স্টিল মিল প্রতিষ্ঠিত হয়। আইডিয়ালসের তথ্যানুযায়ী দেশের সব মিলিয়ে প্রায় 400টি স্টিল মিল রয়েছে, যার মোট উৎপাদন ক্ষমতা প্রায় 90 লক্ষ মেট্রিক টন এবং দেশেই এর 70 লক্ষ মেট্রিক টনের বেশি স্টিল ব্যবহার হয়। বর্তমানে 14 লক্ষ মেট্রিক টন প্রোডাকশন ক্যাপাসিটি নিয়ে আবুল খায়ের স্টিল এই ইন্ডাস্ট্রি লিড করছে এবং বাকি অংশের মধ্যে bsrm, ksrm, GPH স্টিল ও আনোয়ার স্টিল উল্লেখযোগ্য হারে স্টিল প্রডিউস করছে। মার্কেট শেয়ারের দিক থেকে প্রথম সারির 3টি স্টিল প্রডিউসার আবুল খায়ের স্টিল, bsrm ও ksrm সম্মিলিতভাবে লোকাল মার্কেটের 50% চাহিদা পূরণ করছে। বর্তমানে এই সেক্টরটিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় 10 লাখ লোক কাজ করছে। শেপের ভিত্তিতে স্টিল ইন্ডাস্ট্রিকে 3 ভাগে ভাগ করা যায়: টিএমটি বার, ফ্ল্যাট স্টিল এবং স্টেইনলেস স্টিল। টিএমটি বারগুলো হাইলি স্ট্রং এবং ক্ষয় কম হওয়াতে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে এই রিইনফোর্সমেন্ট বারের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। ফলশ্রুতিতে বিশ্বের বেশিরভাগ ডেভেলপ কান্ট্রিগুলোর কনস্ট্রাকশনের কাজে শুধু টিএমটি বারই ইউজ করা হয়। তবে বাংলাদেশে এই টিএমটি বারগুলো সাধারণত স্ট্রং কংক্রিটের স্ট্রাকচার যেমন ব্রিজ ও ফ্লাইওভার, ড্যাম, থার্মাল ও হাইড্রাল পাওয়ার প্ল্যান্টস, ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার এবং হাই রাইজ বিল্ডিংয়েই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়া ফ্ল্যাট স্টিলগুলো মূলত অটোমোটিভ ইন্ডাস্ট্রিজ, হোম অ্যাপ্লায়েন্সেস, শিপ বিল্ডিং এবং কনস্ট্রাকশন সেক্টরে বেশি ব্যবহৃত হয়। অন্যদিকে সাধারণ কনস্ট্রাকশন, কিচেন অ্যাক্সেসরিজ এবং মেডিকেল ইকুইপমেন্ট সহ অন্য সব সেক্টরে স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়। বাংলাদেশে স্টিলের ডিমান্ড বেশ দ্রুতই বৃদ্ধি পাচ্ছে এবং দেশের মোট স্টিলের 60% সরকারি, 25% হাউসহোল্ড এবং 15% কমার্শিয়াল বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয়। মাত্র এক দশক আগের 16 লক্ষ মেট্রিক টনের ডিমান্ড 2018 সাল নাগাদ বেড়ে 70 লক্ষ টনে পৌঁছেছে, যা 2030 সালে 1,80,00,000 মেট্রিক টন হবে বলে আশা করা হচ্ছে। বর্তমান সময়ে স্টিলের প্রোডাকশন ক্যাপাসিটি বৃদ্ধির আশা করা হলেও করোনা মহামারীর কারণে তা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। দ্য ডেইলি স্টারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাংলাদেশ স্টিল মিলস ওনার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মনোয়ার হোসেন উল্লেখ করেন, 2020 সালে করোনা মহামারীর কারণে স্টিল মেকারদের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 6,000 কোটি টাকা। তবে বর্তমানে এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসার কারণে স্টিল মিলগুলো আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বর্তমানে প্রায় প্রতিটি স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের ব্র্যান্ডিং এবং প্রমোশনের পেছনে অনেক বেশি ফোকাস করছে। অথচ 2 দশক আগেও এই সকল কোম্পানিগুলোর কোনো প্রকার টিভিসি বা প্রিন্ট প্রমোশন তেমন দেখা যেত না। মূলত স্টিল ইন্ডাস্ট্রির অন্যতম লিডিং কোম্পানি bsrm সর্বপ্রথম বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে তাদের প্রমোশনাল ক্যাম্পেইনগুলো রান করতে শুরু করে। পরবর্তীতে অন্যান্য কোম্পানিগুলো একে একে তাদের প্রমোশনগুলো সামনে আনতে শুরু করেছে। বর্তমান সময়ে কনজিউমাররা স্টিল প্রোডাক্ট পারচেজের ক্ষেত্রে আগের চাইতে অনেক বেশি সচেতনতা অবলম্বন করে। পূর্বে প্রয়োজনীয় স্টিল বা রড পারচেজের ক্ষেত্রে কনজিউমাররা বাজারে অ্যাভেলেবল যে কোনো রড বা স্টিল কিনে নিত, কিন্তু এখন এই ধরনের প্রোডাক্ট পারচেজে কনজিউমাররা স্টিলের ধরন এবং রডের গ্রেড নিয়ে বেশি কনসার্ন। ফলে যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণে কনজিউমাররা প্রয়োজনীয় সঠিক গ্রেডের প্রোডাক্টই ক্রয় করছে। দেশের প্রায় সকল প্রকার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে ব্যবহারের জন্য এখন বড় পরিসরে স্টিল প্রডিউস করা হচ্ছে। বর্তমানে এই স্টিলগুলো দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে।
2016-17 অর্থবছর থেকে 2020-21 অর্থবছর পর্যন্ত বাংলাদেশের স্টিল এক্সপোর্ট প্রতি বছর প্রায় 23% হারে বৃদ্ধি পেয়েছে। স্টিলের এক্সপোর্টের পটেনশিয়াল বুঝতে পেরে বাংলাদেশের স্টিল প্রডিউসিং কোম্পানিগুলো রিসেন্ট বছরগুলোতে মার্কেট ডিমান্ডের ভিত্তিতে তাদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়িয়েছে। ডেইলি স্টার একটি তথ্যসূত্রে 2018 সালে বিএসআরএম, আনোয়ার স্টিল, একেএস, জিপিএইচ, কেএসআরএম এবং বসুন্ধরা স্টিল সাম্প্রতিক বছরগুলোতে তাদের ক্যাপাসিটি বাড়িয়েছে। এছাড়াও ফেনীতে পিএইচপি গ্রুপ একটি নতুন ইউনিটে 1500 কোটি টাকা ইনভেস্ট করেছে এবং আগামী 5 থেকে 7 বছরের ভেতর মিরসরাই ইকোনমিক জোনে 31,600 কোটি টাকা ব্যয়ে 500 একর জমির উপর একটি কম্বাইন্ড স্টিল ফ্যাক্টরি স্থাপন করবে বলে জানিয়েছে। ক্রমবর্ধমান বাজারের ডিমান্ড মেটাতে 2020 সালে বিএসআরএম অ্যানুয়াল এমএস রড প্রোডাকশন ক্যাপাসিটি 5 লক্ষ মেট্রিক টন বাড়ানোর জন্য নতুন করে প্রায় 700 কোটি টাকা ব্যয়ে একটি প্ল্যান্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন প্রোডাকশন ইউনিটটি 2023 সালের মাঝামাঝি সময়ে চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে বাংলাদেশের স্টিল ইন্ডাস্ট্রির ফিউচার গ্রোথ রিয়েলাইজ করে অনেক ফরেন ইনভেস্টররা এই সেক্টরে ইনভেস্ট করতে আগ্রহী হচ্ছে। চাইনিজ স্টিল জায়ান্ট কুনমিং আয়রন অ্যান্ড স্টিল হোল্ডিং কোম্পানি 2018 সালে মিরসরাইয়ের স্টিল প্রোডাকশন প্রজেক্টে প্রায় 20,000 কোটি টাকা ইনভেস্ট করতে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির সাথে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ ধরনের ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশের স্টিল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ গ্রোথের একটি বড় মাধ্যম হতে পারে। দ্য ডেইলি স্টার একটি তথ্যসূত্রে 2007 সালে একনায়কের পদ্মা সেতুর বিল পাশ হলে 2014 সালে এই প্রজেক্টের মাধ্যমেই দেশের মেগা প্রজেক্ট বাস্তবায়ন শুরু হয়। 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি ডেভেলপড কান্ট্রিতে পরিণত করতে এবং 2100 সালের ডেল্টা প্ল্যান বাস্তবায়নে বর্তমান সরকার শতাধিক প্রজেক্টের কাজ শুরু করেছে। এছাড়া সারা দেশে মোট 100টি ইকোনমিক জোন সহ দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যোগাযোগ, জ্বালানি, বাণিজ্য, আবাসন সহ বেশ কিছু সেক্টরে চলমান মেগা প্রজেক্টগুলোতে অনেক পরিমাণে স্টিলের ডিমান্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিবের মতে পদ্মা সেতু ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রজেক্টে স্টিলের ডিমান্ড সম্পূর্ণ লোকালি প্রডিউস করা স্টিল থেকে মিট করা হচ্ছে এবং একই সাথে স্টিল এক্সপোর্টও করা হচ্ছে। এছাড়া শুধু ডোমেস্টিক ডিমান্ড মিট করতেই সেক্টরকে আরও এক্সপান্ড করা হচ্ছে। ইন্ডাস্ট্রি এক্সপার্টদের মতে আগামী 20 থেকে 25 বছর পর্যন্ত বাংলাদেশে স্টিল ইন্ডাস্ট্রির এই গ্রোথ অব্যাহত থাকবে। বাংলাদেশের গ্রোয়িং জিডিপির পাশাপাশি সাধারণ মানুষের পারচেজিং পাওয়ারও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ফলে মানুষ আগের তুলনায় অনেক বেশি আবাসন তৈরি করছে, যেখানে প্রচুর পরিমাণে স্টিল এবং রড ব্যবহার হচ্ছে। টিবিএস নিউজের একটি তথ্যসূত্রে 2012 সালে পার ক্যাপিটা স্টিল রডের কনজাম্পশনের পরিমাণ ছিল 25 কেজি, যা 2020 সালের জানুয়ারি মাসে 45 কেজি হয়েছে এবং 2022 সালে তা 75 কেজিতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এই রাইজিং ডিমান্ড মিট করতে স্টিল রিরোলিং মিলগুলো আগের তুলনায় তাদের বিজনেস আরও এক্সপ্যান্ড করেছে। বাংলাদেশে স্টিল প্রোডাকশনে ব্যবহৃত র ম্যাটেরিয়াল এখনও বিদেশ থেকে আমদানি করতে হয়। বর্তমানে দেশে অপারেট করা শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রির প্লেয়াররা এখনও পর্যাপ্ত পরিমাণে স্টিল ইন্ডাস্ট্রির প্রয়োজনীয় র ম্যাটেরিয়াল সরবরাহ করতে পারে না। ফলশ্রুতিতে এই প্রয়োজনীয় র ম্যাটেরিয়াল আমদানি করাটাও বেশ ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ একটি কাজ, যা বেশ চ্যালেঞ্জিং। দ্য ডেইলি স্টার একটি তথ্যসূত্রে র ম্যাটেরিয়ালের উচ্চমূল্য এবং ঘাটতির কারণে 2006 ও 2007 সালে দেশের প্রায় 100টি স্টিল রিরোলিং মিল বন্ধ হয়ে যায়। ফলে এই সেক্টরে কর্মরত হাজার হাজার মানুষ তাদের চাকরি হারিয়েছিল। যদি একটি মেগা প্রজেক্ট প্রপোজড টাইমলাইন অনুযায়ী স্মুথলি রান করে, তাহলে স্টিল মিলগুলো ওয়ার্কিং ক্যাপিটাল প্রজেকশন ও প্রোডাক্টের ফেয়ার কনজাম্পশনের কারণে লাভবান হয়। কিন্তু প্রায়ই দেখা যায় যে প্রপোজড টাইমলাইন অনুযায়ী একটি প্রজেক্ট রান করে না এবং প্রজেক্টের কাজ ডিলে হয়, যা আলটিমেটলি স্টিল মিলগুলোর প্রজেক্টেড প্রোডাকশন ও প্রফিটেবিলিটিতে প্রভাব ফেলে। বাংলাদেশ সরকারের বিভিন্ন রেগুলেটরি অথরিটির কাস্টমস ল, ইনকাম ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স সহ বেশ কিছু পলিসিতে অনেক সময় আনএক্সপেক্টেড চেঞ্জ হয়ে থাকে। এছাড়া স্টিল রিরোলিং ফ্যাক্টরি স্থাপন করা অত্যন্ত পুঁজি নির্ভর হয়ে থাকে, ফলে নতুন ফ্যাক্টরি স্থাপন করতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক লোনের প্রয়োজন পড়ে। কিন্তু ইন্টারেস্ট রেট ফ্লাকচুয়েট করার কারণে লোন নেওয়া কোম্পানিগুলো ইন্টারেস্ট রেট রিস্কের মতো বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়। এ ধরনের পলিসির ভলাটিলিটি এবং স্টিল প্রডিউসাররা সরাসরি এই পলিসিগুলোর আওতায় পড়ায় ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য এটি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। বাংলাদেশে কোনো আকরিক লোহার উৎস না থাকায় দেশে স্টিল প্রোডাকশনের জন্য প্রয়োজনীয় প্রায় সম্পূর্ণ স্ক্র্যাপ স্টিলই ইম্পোর্ট করতে হয়। তবে দিনাজপুরের নতুন একটি আকরিক লোহার উৎসের সন্ধান নতুন সম্ভাবনা উন্মোচন করেছে, যা আগামী 30 বছর আকরিক লোহার সরবরাহ দিতে পারবে বলে ধারণা করা হয়েছে। এতে করে বাংলাদেশের স্ক্র্যাপ স্টিল ইম্পোর্টের বড় একটি খরচ বেঁচে যাবে এবং স্টিল মিলগুলো আরও গ্রো করতে পারবে।
বাংলাদেশে বর্তমানের বন্দর সুবিধা অপর্যাপ্ত হওয়ায় বড় স্ক্র্যাপ বহনকারী শিপ চট্টগ্রাম ও মংলা বন্দরে প্রবেশ করতে পারছে না। যদিও বাংলাদেশ সরকার মিরসরাই ওশান ফ্রন্ট ইকোনমিক জোন এবং পায়রা বন্দরের মতো নতুন পোর্ট নির্মাণের পাশাপাশি এক্সিস্টিং পোর্টগুলোরও সংস্কার করবে বলে জানিয়েছে। এই প্রস্তাবিত বন্দরগুলো তৈরি হয়ে গেলে স্টিল ম্যানুফ্যাকচারাররা আরও সহজে স্ক্র্যাপ আনতে সক্ষম হবে, যা তাদের প্রোডাকশন আরও দ্রুততর করে তুলবে। স্টিল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য দেশীয় উৎপাদন এবং ক্যাপিটাল গুডসের ক্রয় বাড়াতে হবে। তাছাড়া বাংলাদেশের স্টিল সেক্টরে R&Dর যথেষ্ট ঘাটতি রয়েছে, যা পূরণ করতে পারলে এই গ্রোথ আরও অনেকাংশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এফিশিয়েন্ট লেবারদের ডেভেলপমেন্ট কাজে লাগিয়েও দেশের ওভারঅল স্টিল প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব। এর পাশাপাশি স্টিল ইন্ডাস্ট্রির লেবার ফোর্সের সেফটি ও ওয়েলফেয়ার নিশ্চিত করা সমানভাবেই গুরুত্বপূর্ণ।